দিঘিটা প্রায় পুরোই পদ্ম ফুলে ভরে আছে। শান বাঁধানো ঘাটে বসে আমি দিঘির পানিতে পা ডুবিয়ে দিলাম। ওপারে একদল বাচ্চা ছেলে মেয়ে পানি থেকে পদ্ম তুলছে। আমি প্রাণ ভরে ওদের উচ্ছ্বাস দেখছি। দিঘির এই দিকটা বেশিরভাগ সময় জনশূন্যই থাকে, সেই জন্যই এই জায়গাটা আমার বেশ প্রিয়। আমি বাচ্চা ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়েছিলাম। তখনই পেছন থেকে সে পরিচিত এবং প্রিয় কণ্ঠস্বরটি শুনতে পেলাম। বিশ্বাসঘাতক স্বার্থপর মেয়েটি কেমন আছে দেখতে এলাম। আমি চমকে উঠতেও সামলে নিলাম নিজেকে। হেসে প্রশ্ন করলাম, আরে রাজন ভাই, তুমি কখন এলে? কিছুক্ষণ আগেই। শুনলাম শ্বশুরবাড়ি থেকে নাকি তাড়িয়ে দিয়েছে। এত বড়লোক বাড়ির বউ হয়ে গেলে, অথচ 2 বছরও টিকতে পারলে না। তার কণ্ঠে যেন তাচ্ছিল্য আর ঘৃণা ঝরে পড়ছে। আমি আবারও হাসলাম। সে একের পর এক বিষাক্ত কথার তীর ছুটতে থাকলো। মানুষ এতটা নির্লজ্জ হয় কি করে? 6 মাসও তো হয়নি বিধবা হয়েছ, তার জন্য অন্তত একটু মন খারাপ হওয়া উচিত ছিল তোমার। মা পাঠিয়েছিল সদ্য স্বামীহারা মেয়েটিকে দেখতে। আহা, কতই না শোক প্রকাশ করছিল মা। নিজের বোনের মেয়ের জন্য কত দুশ্চিন্তা তার, অথচ সে এখানে দিঘির ধারে বসে সময় কাটাচ্ছে। কথায় কথায় হাসির ফুলঝুরি তার মুখে। বড় খালাম্মা দেখতে পাঠিয়েছেন বুঝলাম। দেখা শেষ হয়েছে, এখন সমবেদনা জানিয়ে চলে যাও। তোমার মতো মেয়েকে সমবেদনা জানাতে ও রুচিতে বাজছে। নিহাত একসময় আমাদের বাড়িতে আশ্রিতা ছিলে, তাই এসেছিলাম। তাছাড়া কি? কিছু না। রাজন ভাই হন করে চলে গেলেন আমার থেকে। কান্না লুকানোর জন্যই এত তাড়াহুড়া তার। পেছনের দিক থেকে দেখেও আমি বুঝতে পারলাম তিনি কাঁদছেন। চোখের জল মোছার জন্যই ডান হাতটা বারবার উঠে যাচ্ছে। রাজন ভাই চলে যেতেই নীলু এলো। নীলু আমার খালাতো বোন, ছোট খালার মেয়ে। দিঘির পাড়ে দাঁড়িয়ে রাগে ফুঁসতে লাগলো ও। তোমাকে শুধু শুধু এতগুলো কথা শুনিয়ে গেল, তুমি কোনো জবাব দিলে না কেন? কি জবাব দেব? আশ্চর্য, তোমাকে বিশ্বাসঘাতক, নির্লজ্জ আর কত কিছু বলে গেল। আসলে কি তুমি এসব শোনার মতো কিছু করেছ? বিশ্বাসঘাতক আসলে কারা? তুমি আর কত চুপ করে থাকবে? আসুক আবার, সব কথার উত্তর সুদে আসলে ফেরত দেব। চুপ কর নীলু, কিছুই করতে হবে না তোর। নীলুও ধূপধাপ পা ফেলে চলে গেল, আর আমি বসে বসে হিসেব নিকাশ করতে থাকলাম। পাওয়া আর না পাওয়ার। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। ছোটবেলা থেকে প্রচণ্ড আদরে ছিলাম বলছি এজন্য যে এই সুখ বেশি দিন সহ্য হলো না আমার। মাত্র 9 বছরে বাবা মা দুজনকেই হারালাম আমি। সড়ক দুর্ঘটনায় তারা দুজন স্পট ডেড হলেও অদ্ভুতভাবে আমার গায়ে একটা আঁচড়ও লাগেনি। দাদাবাড়ির দিকে কেউ আমাকে তাদের সাথে রাখার জন্য তেমন আগ্রহ দেখালো না। শেষে আমার ঠাঁই হলো বড় খালার বাড়িতে। বড় খালু বেঁচে নেই। একমাত্র ছেলেটাও শহরে থেকে লেখাপড়া করে। এতদিন একাই ছিলেন। আমাকে পেয়ে খালাও খুশি হলো খুব। খালার আদর পেয়ে আস্তে আস্তে সেখানেই বেড়ে ওঠা আমার। প্রাইমারির গণ্ডি পেরিয়ে হাই স্কুল, তারপর কলেজে ওঠার পরে খালার আদরের সাথে সাথে ও বাড়িতে থাকা আরও একটা পাকাপোক্ত কারণ তৈরি হলো আমার। সেটা হলো বড় খালার একমাত্র ছেলে রাজন। প্রথমটা যদিও আমি সাড়া দিতে চাইনি, কিন্তু একটা সময় আর মুখ ফিরিয়েও থাকতে পারিনি। ফার্স্ট ইয়ার ফাইনাল তখন সামনে। আমি দিক ভুলে শুধু পড়ছি। রাত 11:30টার মতো হবে তখন। গ্রামের বাড়িতে অনেক রাত। হঠাৎ রুমের দরজায় ঠকঠক শব্দ। মাঝে মধ্যে রাত জেগে পড়লে খালা এটা সেটা খাবার নিয়ে আসেন আমার রুমে। ভাবলাম সে বোধহয় এসেছে। দরজা খুলতেই হুড়মুড় করে ঢুকলো রাজন ভাই। ঢুকেই দরজা দিল। আমি অসাড় হয়ে দাঁড়িয়ে রইলাম, যেন কোনো প্রশ্ন করতেও ভুলে গেছি। রাজন ভাই আগে কথা বললেন, আজকাল আমাকে এত এড়িয়ে যাওয়া হচ্ছে কেন? আগে তো বাড়ি আসলেই রাজন ভাই জপতে সারাক্ষণ। না মানে এমনি, সামনে পরীক্ষা, তাই আর কি। আমাকে পড়াশোনা দেখো তুমি, ভালোই। নিজের অনুভূতিগুলো তোমার সামনে প্রকাশ করে দিয়েছি বলেই কি আমি এতটা সস্তা হয়ে গেলাম? আমার চোখ ছলছল করে উঠল। তুমি সস্তা নও রাজন ভাই, সস্তা তো আমি, এতিম মেয়েটা, তারপর আবার তোমাদের বাড়ির আশ্রিতা। খালা এসব শুনলে কষ্ট পাবেন। তার চেয়ে বরং ইস। আমার ঠোঁটে আঙুল চেপে থামিয়ে দিল রাজন ভাই। মা তোমাকে কত ভালোবাসে দেখনি? আমার মাকে আমি ভালো করেই চিনি। বরং তিনি আরও খুশি হবেন। নিজেকে এমন ছোট ভাববে না। শুধু আমাকে কথা দাও, অপেক্ষা করবে আমার জন্য, যতদিনে আমার স্বপ্নের বিসিএসটা আমার হাতে ধরা দিচ্ছে। একবার হয়ে গেলেই মাকে জানাবো তোমার কথা।
তারপর লাল টুকটুকে বউ করে ঘরে তুলব। আমি রাজন ভাইয়ের কথায় লজ্জায় মুখ ঢেকে ফেললাম। মুখ থেকে হাত সরিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলেন তিনি আমাকে। লোমশ বুকে আদরে বিড়াল ছানার মতো লেপটে গেলাম আমি। পুরুষালী গন্ধ আমার কপালে ঠোঁটে কিছু উষ্ণ স্পর্শে থরথর করে কাঁপছিলাম। সেই মুহূর্ত থেকে অপেক্ষা শুরু হলো আমার, লাল টুকটুকে বউ সাজার অপেক্ষা। এর মধ্যে কেটে গেল আরও 2 বছর। সেবার রাজন ভাই ফিরল সুসংবাদ নিয়ে। শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে সে। 2 দিন থেকে চলে গেল সে। যাওয়ার আগের দিন রাতে আবারও কিছুক্ষণ বন্ধ ঘরে আমরা দুজন। নাকের ডগা ছোট্ট একটা চুমু দিয়ে সে বলল, আর কিছুদিন পরেই গেজেট প্রকাশ হবে, তারপরেই আমাকে জানাবো তোমার কথা। তখন আর কোনো বাধা থাকবে না। ছোট্ট এই শরীরটাকে আদরে আদরে ভরিয়ে দেব আমি। ছোট্ট 2 লাইনের কথাতেই সর্বাঙ্গ কেঁপে উঠল আমার। মনের মধ্যে উঠতে শুরু করলো শত ডানার প্রজাপতি। তারপর নিজেই সে প্রজাপতিটিকে গলা টিপে হত্যা করলাম। পরের দিন সকালে রাজন ভাই ঢাকা চলে যাওয়ার পর বড় খালার বাড়ি ছেড়ে সোজা ছোট খালার বাড়িতে এসে উঠলাম। বড় খালা বারবার বলেছিলেন ওখানেই থেকে যাওয়ার জন্য, কিন্তু আমার জন্য তা অসম্ভব ছিল। ছোট খালা আর খালাতো বোন নীলু বারবার জিজ্ঞাসা করলো আমার হুট করে ও বাড়ি ছেড়ে চলে আসার কারণ। সম্ভবত আমাকে দেখে তারা কিছু আঁচ করতে পেরেছিল। তাদের জেরার মুখে পড়ে বাধ্য হয়েই সবটা স্বীকার করলাম আমি। বলতে বলতে কান্নায় ভেঙে পড়লাম। ছোট খালা আর নীলু আগলে নিল আমাকে। বড় খালা আমাকে দেখতে এলেন 1 মাস পর। এসে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বারবার থাকতে বলার পরও চলে এলি। তোর মনে যে কি চলে তুই নিজেই সেটা ভালো জানিস। তবু ছোট থেকে তোকে পেলেপুষে বড় করেছি, একটা দায়িত্ব তো আছে। তোর জন্য ভালো একটা পাত্র পেয়েছি। পাত্রের মা নিজে তোকে দেখেছিলেন, তিনি প্রস্তাব পাঠিয়েছেন। তুই কথা বলে দেখতে পারিস ছেলের সাথে। পছন্দ হলে না হয় সামনে আগাবো। আমার দেখার প্রয়োজন নেই খালাম্মা, আপনারা যা ভালো মনে করবেন তাই হবে। নীলু অবশ্য প্রশ্ন করেছিল সেদিন, খালাম্মা রাজন ভাই কবে আসবে? ওর আসতে আরও সপ্তাহখানেক লাগবে। কী সব কাজ আছে ঢাকায়, সেগুলো শেষ করেই আসবে। বড় খালার তত্ত্বাবধানে 4 দিনের মাথায় বিয়ে হয়ে গেল আমার। ততদিনই আমি নিজেকে বোঝাচ্ছিলাম, যা হয় ভালোর জন্যই হয়। অতীত ভুলে গিয়ে এবার বর্তমান আঁকড়ে ধরে বাঁচতে হবে আমার। কিন্তু বিয়ের প্রথম রাতে আরও বড় ধাক্কাটা খেলাম আমি। তখন আমি তাজা ফুলে সাজানো বাসর ঘরে অপেক্ষা করছি। তিনি যখন এলেন তখন প্রায় মধ্যরাত। আমি পরবর্তী পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছিলাম, কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসলেন। অপরাধীর মতো মাথা নিচু করে বসে নিজে থেকে আমাকে জানালেন সব কিছু। আমার স্বামীটি ক্যান্সারের রোগী, এই পৃথিবীতে আর কিছুদিনের অতিথি মাত্র। আমার শাশুড়িমা শুধুমাত্র বংশ রক্ষার্থে আমাকে তার একমাত্র ছেলের বউ করে এনেছেন এ বাড়িতে। তিনি অসহায় সরে বলল, যদিও মা চাইছেন বংশ রক্ষা করতে, কিন্তু আমি তোমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যেতে দিতে পারি না। ক্ষমা করো আমাকে। খুব অল্প কথা সেরে উল্টো দিকে ফিরে ঘুমিয়ে পড়লেন তিনি। কিন্তু আমি জেগে রইলাম সারা রাত। কয়েক মাস কেটে গেল। শাশুড়ি বিশেষ একটি প্রশ্ন করতে লাগলেন প্রত্যেক মাসেই। আমি লজ্জায় মাথা নত করে উত্তর দিই আর তার বিরক্তি মাখা চেহারা দেখি। আর আমার তিনি প্রত্যেক দিন রাতেই সাধারণ কিছু কথাবার্তা সেরে শুয়ে পড়েন। আমি বুঝতে পারছিলাম আমার কাছে আসার জন্য তার মনটা ছটফট করছে। শত হলো বিয়ে করাবো, আমিও কম তপড়াচ্ছি না অবশ্য। এত ভালো একটা মানুষ, একে ভালো না বেশি থাকা অসম্ভব। মাস 4 পর লজ্জা শরমের মাথা খেয়ে আমি এগিয়ে গেলাম তার দিকে। গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে বললাম, আজকে যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে কাল গলায় কলসি বেঁধে নদীতে চাপ দেব আমি। তিনি অস্থির হয়ে উত্তর দিলেন, খুব বড় ভুল করছো তুমি মিলি, এর জন্য তুমি পস্তাবে নিশ্চিত। আমি আর কোনো কথা বলতে দিলাম না তাকে। আরও 1 ধাপ সামনে এগিয়ে গেলাম। সেই রাতে ঘুম হলো না দুজনের কারোরই। একে অপরের মনের কথা বলতে থাকলাম আমরা। আমি একে একে সব বললাম, আমার শৈশব, কৈশোর, খালাবাড়িতে বেড়ে ওঠা, এমনকি রাজন ভাইয়ের সাথে সম্পর্ক, বিচ্ছেদ, সব কিছু। সব শুনে তিনি আবারও গভীরভাবে জড়িয়ে ধরলেন আমাকে। সারা রাত নির্ঘুম কাটিয়ে ফজরের ওয়াক্তে গোসল সেরে দুজন একসাথে নামাজ আদায় করলাম। মোনাজাত শেষ করে জায়নামাজে বসে আমার হাত ধরে হাওমাও করে কেঁদে উঠলেন তিনি। বললেন, যেদিন থেকে নিজের এই মরণ ব্যাধিটা সম্পর্কে জানতে পেরেছিলাম, সেদিন থেকে বেঁচে থাকার ইচ্ছেটা মরে গিয়েছিল আমার। বিয়ের আগের দিন অবধি আমি চাইতাম কোনো মায়া জড়ানোর আগেই আমার মৃত্যু হোক।
এই জন্যে বিয়ের পর থেকে প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও তোমার কাছে যায়নি কখনো। কিন্তু আজ আমার খুব বাঁচতে ইচ্ছে করছে মিলি। তোমার সাথে অনেক বছর একসাথে এই সুন্দর পৃথিবীটাতে সময় কাটাতে ইচ্ছে করছে। আল্লাহ কি আমার উপর এতটুকু দয়া করবেন না? সেদিন দুজনে প্রাণ খুলে কাঁদলাম আমরা। প্রত্যেক ওয়াক্ত নামাজে আমি প্রার্থনা করতাম, আল্লাহ তুমি ওনাকে আরও অনেক বছর বাঁচিয়ে রাখো। আমি নিজেকে বোঝাতে লাগলাম ওনার কিছু হবে না, কিন্তু তিনি বোধহয় আজ করতে পারতেন অনেক কিছুই। আর তাই আমার হাজার আপত্তি সত্ত্বেও তিনি নিজে ছোটাছুটি করে কিছু কাজ করে গেলেন। বেশ বড় একটা অ্যামাউন্ট ফিক্সড ডিপোজিট করে দিলেন আমার নামে, কয়েকটা জমিও লিখে দিলেন। পরের 1 বছর স্বপ্নের মতো কাটলো আমার। তারপরে এলো অভিশপ্ত সেই দিন। মধ্যরাতে ফরজ গোসল সেরে একত্রেই দুজন তাহাজ্জুদ পড়ে ঘুমালাম। সেই ঘুম থেকে আমি উঠলেও তিনি আর উঠলেন না। ঘুম থেকে উঠে তার মুখটা যখন দেখেছিলাম তখনও মনে হয়নি মানুষটা আর নেই। অন্যান্য দিনের মতো অভ্যাসবশত তার গালে হাত দিলাম কপালে একটা চুমু দেওয়ার জন্য, কিন্তু সে শক্ত শীতল শরীর স্পর্শ করে আমার আর চুমু দেওয়া হলো না। তার পরিবর্তে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে কেঁদে উঠলাম আমি। তিনি মারা যাওয়ার পর ইদ্যত পালন করা পর্যন্ত রাখা হলো আমাকে সেই বাড়িতে। যেহেতু আমাকে দিয়ে তাদের বংশ রক্ষা হয়নি, তাই শাশুড়ি নিজেই আমার প্রাপ্য বুঝিয়ে বিদায় করলেন। আবার আমার ঠাঁই হলো সেই ছোটো খালার বাড়িতে। এইভাবে হয়তো কেটে যাবে বাকিটা জীবন। পেছন থেকে ছোটো খালার ডাকে আপাতত স্মৃতিচারণ বন্ধ করলাম আমি। ততক্ষণে সন্ধ্যা হয়ে এসেছে। খালা বললেন, আর কতক্ষণ এভাবে বসে থাকবি? রাজন এসেছে শুনে সেই কখন বের হয়েছিস ঘর থেকে? সেও তো চলে গেছে অনেকক্ষণ হলো। এবার অন্তত ঘরে চল। চলে এসেও বা কী লাভ হলো? সেই তো দেখা হয়েই গেল। বাদ দে, ঘরে চল এখন মা। আমি উঠে দাঁড়ালাম ফিরে যাওয়ার জন্য। যেতে যেতে আর যে জানালাম ওপরওয়ালার কাছে, আল্লাহ তুমি ওই মানুষটার চেহারা আমাকে আর দেখিও না। যে চোখে একদিন আমার জন্য স্নেহ মমতা ভালোবাসা দেখেছি, সেই চোখে ঘৃণা সহ্য করতে পারবো না আর। কিন্তু সব প্রার্থনায় পূরণ হওয়ার নয়। সেই জন্য বোধহয় রাজন ভাইয়ের সাথে আমার আবার দেখা হলো আজ। চলে গেছে আরও 3 মাস। আজকের পরিস্থিতি অবশ্য একেবারেই ভিন্ন। আজ রাজন ভাই একা আসেননি, সাথে বিয়ে করা নতুন বউ নিয়ে এসেছেন। বড় খালা আসতে পারেননি, তিনি প্রায় মাসখানেক ধরে শয্যাশায়ী। ছোট খালা নতুন বউ আপ্যায়নের সমস্ত আয়োজনই করেছেন। আমিও তার সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছি। দুপুরে খাওয়ার পরে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও নতুন বউটির অনুরোধে তার নীলুর ও রাজন ভাইয়ের সাথে দিঘির ঘাটে বসতে হলো। রাজন ভাই বউয়ের হাতে হাত রেখে নানান ধরনের গল্প করে চলেছেন। একসময় নীলু মনে হয় আমার অস্বস্তিটা বুঝতে পারল। বলল, মিলি আপা তুমি বরং ঘরে গিয়ে দেখো বিকালে নাস্তা কতদূর কী হলো। আমি এখনই যাচ্ছি। বাড়ির দিকে পা বাড়িয়েও রাজন ভাইয়ের কথায় থেমে যেতে হলো আমাকে। কৌশলে বোনকে সরিয়ে দিতে চাইছিস কেন? অন্যদের সুখে থাকা সহ্য হচ্ছে না বুঝি তার? অবশ্য লোভীদের কিছুই সহ্য হয় না। লোভ করে বড়লোক বাড়ির বউ হয়ে সবই তো গেল। তার উচ্চারিত প্রত্যেকটা শব্দের জন্য ক্ষত বিক্ষত করে দিল আমাকে। দিঘির পাশের জাম গাছটা ধরে বহু কষ্টে সামলালাম নিজেকে। রাজন ভাইয়ের কথা শেষ হওয়ার সাথে সাথেই উত্তর দিল নীলু, যে যেমন সে অন্যকেও তেমনই মনে করে। আরেকজনকে লোভী বলছো কিসের ভিত্তিতে? লোভী তো আসলে তুমি আর তোমার মা। আমি নীলুকে শক্ত গলায় বললাম, চুপ কর নীলু, আর একটা কথাও না। রাজন ভাইও চেঁচিয়ে উঠলেন সাথে সাথেই, এক চর মারব তোকে, ঠিক করে কথা বল। আমার মা লোভী মানে? তোর ওই বোন লোভী, আর তার স্বামী হলো একটা মিথ্যাবাদী প্রতারক, যে নিজের অসুখের কথা লুকিয়ে বিয়েটা করেছিল। মৃত মানুষটার নামে এত বড় অপবাদ সহ্য হলো না আমার। প্রতিবাদ করে উঠলাম, খবরদার রাজন ভাই, ওনাকে নিয়ে আর একটা বাজে কথাও বলবেন না। যে প্রতারণা করে বিয়ে করলো তার প্রতি এত ভালোবাসা, আর যে সত্যিকারের ভালোবাসলো তার সাথে বেইমানি, ভালোই পারো তুমি। আমি চুপ হয়ে গেলাম। নীলু আবারও চিৎকার করে উঠল, কে বেইমান? লোভী আর কে ভালো মানুষ সেটা প্রমাণ হয়ে যাবে। একবার তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো তাহলেই। জেনে শুনে একটা ক্যান্সারের রোগীর সাথে তোমার মা নিজেই দিয়েছিলেন বিয়েটা। মিথ্যে কথা, মা এসবের কিছুই জানতেন না। তোমার মা নিজের মুখে স্বীকার করেছেন সব। তুমি যাকে মিথ্যাবাদী প্রতারক বলছো, নিজের শেষ নিঃশ্বাস অবধি সে মানুষটা সৎ ছিল।
বিয়ের পরে যখন আমরা তার অসুখের ব্যাপারটা জানতে পেরেছিলাম, সেদিনই তোমার মা তাকে ডেকেছিলেন এত বড় কথাটা লুকানোর কারণে কৈফিয়ত চাইতে। মিলি আপার শাশুড়ি ব্যাপারটা লুকিয়ে গেল। মিলি আপার বর আবিদ ভাই নিজে গিয়ে বড় খালাকে সব জানিয়েছিলেন। আমরা প্রথমে ভেবেছিলাম আবিদ ভাই মিথ্যে বলছেন, তাই মা তাৎক্ষণিক বড় খালাম্মাকে ডেকেছিলেন আমাদের বাড়িতে। আবিদ ভাইয়ের উপস্থিতিতেই সেদিন খালাম্মা সব স্বীকার করেছেন। ক্যান্সারের রোগী জেনেও ওখানে বিয়ে দিয়েছেন তিনি মিলি আপাকে। তখন তো তার চোখে পট্টি পড়া ছিল। নিজের একমাত্র বিসিএস ক্যাডার ছেলের জীবন থেকে চালচলহীন অসহায় এতিম মেয়েটিকে তাড়ানোর জন্য ব্যাকুল হয়ে গিয়েছিলেন তিনি। আবারও মিথ্যে বলছিস? আমাদের ব্যাপারে মা কিছুই জানতেন না। নীলু হাসতে হাসতে বলল, তাই বুঝি? আচ্ছা, মিলি আপা যে তোমাদের বাড়ি ছেড়ে চলে এসেছে সে কথা তুমি কবে জানতে পেরেছ? 1 মাস পরে। কেন? তোমার সাথে তোমার মায়ের রোজ কথা হতো, অথচ মিলি আপার আসার খবর তিনি তোমাকে জানালেন 1 মাস পরে, ঠিক যেদিন মিলি আপার বিয়ে হবে সেদিন। যে মেয়েটা ছোটবেলা থেকে তোমাদের বাড়িতে থেকে বড় হয়েছে সে তোমাদের বাড়ি ছেড়ে আজীবনের মতো বেরিয়ে এলো, এটা একবারও তোমাকে জানানোর প্রয়োজন বোধ করলেন না কেন খালাম্মা? কেন বিয়ের দিনই জানাতে হলো তাকে? মা এত কিছু ভাবেনি। মিলি হঠাৎই জেদ করেছিল এ বাড়িতে আসার। কোনো কারণে ও আপসেট হয়ে আছে এটা ভেবে তখন কিছু জিজ্ঞাসা করেননি মা। ভেবেছিলেন কিছুদিন গেলে আবার নিজের কাছে নিয়ে যাবেন, কিন্তু মাসখানেক পরে মিলিয়ে জেদ করলো 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবে। তাই তো বাধ্য হয়ে বিয়েটা দিতে হলো মাকে। মা যেহেতু আমাদের সম্পর্কের কথা জানতেন না, তাই মিলির বিয়ে ঠিক হওয়ার খবর আগেই আমাকে দেওয়ার প্রয়োজন বোধ করেননি। এমনকি আমার থেকে সব জানার পর প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন তিনি। সব জানলে জোর করে হলেও মিলিকে আমার বউ করে রাখতেন তিনি। মিথ্যের সাগরে হাবুডুবু খাচ্ছ তুমি রাজন ভাই। তোমার আর মিলি আপার সম্পর্কের কথা খালাম্মা সেদিন রাতে জেনেছিলেন যেদিন তুমি আর মিলি আপা শেষবার গোপনে তার রুমে দেখা করেছিলে। তুমি নিজের রুমে চলে যাওয়ার পরে খালাম্মা নিজেই মিলি আপার কাছে এসেছিলেন। কেন এসেছিলেন জানতে চাও? আছে শোনার মতো সাহস? রাজন ভাইয়ের কণ্ঠ কিছুটা দুর্বল হয়ে এলো। তুই সব মিথ্যে বলছিস। আমার বলা প্রত্যেকটা কথা দিনের আলোর মতো ধ্রুব সত্য। তুমি আমাকে এখনই বড় খালামার কাছে নিয়ে চলো, সব প্রমাণ করে দেব আমি। রাজন ভাই আর নীলু সামনে তর্ক করে যাচ্ছে। আমার চোখ নতুন বউটির দিকে যেতেই আটকে উঠলাম আমি। বিরামহীন কেঁদে যাচ্ছে মেয়েটি। নিজের স্বামীর পুরনো প্রেমের কথা শুনতে কারই বা ভালো লাগে? আমি নীলুকে বললাম, আল্লাহর দোহাই লাগে তুই চুপ কর। সে কথা কর্ণপাত করলো না দুজনের কেউ। নীলু বলতে লাগলো, সে রাতে খালাম্মা প্রতিদান চেয়েছিলেন আপার কাছে। মিলি আপাকে আশ্রয় দিয়ে বড় করার প্রতিদানে তার ছেলের জীবন থেকে সরে যেতে বলেছিলেন। স্পষ্ট জানিয়েছিলেন চালচুলোহীন এতিম মেয়েটিকে তিনি বড়জোর আশ্রয় দিয়ে দয়া করতে পারেন, কিন্তু পুত্রবধূ কখনও নয়। বোকা মেয়েটি সেদিন সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছিল। ছোটবেলা থেকে খালার মধ্যে যে মায়ের ভালোবাসা খুঁজে পেয়েছিল সে জানতে পারল সেগুলো আসলে ভালোবাসা ছিলই না, সেগুলো ছিল শুধু দয়া আর করুণা। তবুও কিন্তু সে থাকতে চেয়েছিল তোমার সাথেই। ঘন্টার পর ঘন্টা খালামার পায়ে ধরে বসেছিল। দাসী হয়ে থাকার বিনিময় হলেও তোমার বউ হয়ে থাকার আকুতি জানিয়েছিল, কিন্তু তাতে তোমার মায়ের মন গলেনি এতটুকু। ইঁদুর মারা বিষ হাতে নিয়ে মিলি আপাকে 2টা রাস্তা দেখিয়েছিলেন। হয় মিলি আপার তোমাকে ভুলে যেতে হবে, নইলে তোমার মাকে ইঁদুরের বিষ খাইয়ে মেরে তার সমাধির উপর নতুন সংসার গড়তে হবে তোমাকে নিয়ে। এরপর আর একটা মেয়ের কি করার থাকে বলতে পারো? বাধ্য হয়ে মিলি আপা তাকে কথা দিয়েছিল তোমাকে ভুলে যাবে, কিন্তু শুধু তাতেও তিনি মানলেন না। বোধহয় বুঝতে পেরেছিলেন খালাম্মা রাজি না হলে তুমি জোর করে হলেও তাকে রাজি করাবে। তাই তিনি মিলি আপাকে বললেন তোমাকে যেন সরাসরি প্রত্যাখ্যান করে, যেন বলে সে এতদিন তোমার সাথে অভিনয় করেছে। মিলি আপার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছিল না, সেজন্য ও বাড়ি ছেড়ে চলে এসেছিল। তার বুক ফাটা কান্না আর হাহাকারের সাক্ষী ছিলাম শুধু আমি আর মা। আমি এক বিন্দুও মিথ্যে বলছি না। আমার কথা সত্যতা প্রমাণ করে নিতে পারো তুমি? কল দাও বড় খালামাকে, জিজ্ঞাসা করো তাকেই সব। নীলুর কথা শেষ হতেই রাজন ভাইয়ের হাত পা কাঁপতে শুরু করলো। কাঁপা হাতেই ফোন বের করে কল দিলেন। স্পিকার অন করা না থাকলেও দিঘির পাড়ে শেষ বিকালে নিস্তব্ধতায় ওপাশে সমস্ত কথাই শুনতে পাচ্ছিলাম। খালা ফোন রিসিভ করেই বললেন, কী রে, ফোন করেছিস কেন? কিছু কথা জানার জন্য মা। কি কথা? ও মায়ের জন্য চিন্তা হচ্ছিল বুঝি। চিন্তা করিস না, আমি ঠিক আছি। তোরা কি আজ ফিরবি নাকি ওখানেই থেকে যাবি?
অনেকগুলো বছর যেসব কথাকে সত্য বলে জেনে এসেছি, আজকে আমি জানতে পেরেছি সেগুলো সব মিথ্যার মায়াজাল। তোমাকে বেশি কিছু বলতে হবে না, তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও মা। সেদিন কি মিলির আমাদের বাড়ি ছেড়ে আসার কারণ সত্যি কি তুমি জানতে না? মিলি কি সত্যি স্বেচ্ছায় বিয়ে করতে চেয়েছিল? ওপাশে পিনপত্তর নীরবতা। অবশ্য এই প্রশ্নের উত্তর কী বা দেবেন তিনি? রাজন ভাই অনেকক্ষণ ফোন কানে চেপে ধরে রাখলেন, তারপর বললেন, তোমার আর কিছু বলতে হবে না, আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। নিজের ছেলের সুখ শান্তির সব গলা টিপে মেরে ফেলেছ তুমি। দুনিয়ায় থাকতে জাহান্নামের কষ্টের দিকে ঠেলে দিয়েছ নিজ হাতে। এবার তুমি খুশি তো মা? ওপাশ থেকে আর্তনাদ করে উঠলেন বড় খালা। এসব তুই কী বলছিস বাবা? আমি তোর ভালোর জন্যই। পুরো কথা শেষ করার আগে ফোন কেটে দিলেন রাজন ভাই। রাজন ভাইয়ের বউ মুখে আঁচল চেপে দৌড়ে বাড়ির মধ্যে চলে গেলেন। আমি নীলুকে বললাম, এইবার শান্তি হয়েছে? সদ্য বিয়ে হওয়া মেয়েটা এত বড় ধাক্কা নিতে পারবে? নীলুরও টনক নড়ল যেন। সেও ছুটে গেল বাড়ির মধ্যে। শুধু ভগ্ন হৃদয় নিয়ে আমরা দুইজন মানুষ পুকুর পাড়ে বসে রইলাম। এক সময় তিনি উঠে এসে হাঁটু মুড়ে বসলেন আমার সামনে। কাতর সুরে বললেন, এসব তুমি আমাকে আগে কেন বলোনি মিলি? আগে বলে কি হতো? তোমার মাকে বিষ খাইয়ে আমরা সুখে সংসার করতে পারতাম, তাই না? তখন না হয় তুমি অপরক ছিলে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে চলে আসার পরও তো জানাতে পারতে। তখন জানালে নিশ্চয়ই এই স্বামীহারা মেয়েটিকে বিয়ে করে উদ্ধার করতে। হ্যাঁ, করতাম। তোমার কথা শুনলেই হাসি পাচ্ছে রাজন ভাই। আগে থেকে আমি এতিম এবং আশ্রিত ছিলাম। ও বাড়ি থেকে আসার পর তো আরও একটা বিশেষণ রেখে গিয়েছিল আমার নামের সাথে। আশ্রিত আর এতিম একটি মেয়েকেই তোমার মা মেনে নিতে পারলেন না? বিধবা একটা মেয়েকে কি জীবনেও তিনি মেনে নিতেন তোমার জন্য? রাজন ভাই মাথা নিচু করে বসেই থাকলেন। আমি ডাকলাম, রাজন ভাই, ঘরে চলো। মিলি, না জেনে বুঝে তোমাকে অনেক অপমান করেছি। এখন তুমিও আমাকে যা খুশি বলো প্লিজ। অনুশোচনে মরে যাচ্ছি আমি। তুমি অপমান করলে মনে হয় তা কিছুটা হলেও কমবে। চোখ ভর্তি জল নিয়েও আমি হাসলাম। কী যে বলো, তোমাদের দয়াতেই তো বেঁচে আছি এখনও, নইলে হয়তো রাস্তার ধারে পড়ে থাকতে হতো। হয়তো শেয়াল কুকুরে কামড়ে ছিঁড়ে খেয়েই ফেলতো। কে জানে, হয়তো এতদিনে মরেও যেতে পারতাম। যাদের জন্য এখনও এই সুন্দর পৃথিবীতে বেঁচে আছি, তাদের অপমান করার মতো দুঃসাহস কীভাবে দেখাই বলো? পরিস্থিতি উল্টে গেছে। এতক্ষণ রাজন ভাই একের পর এক বিষবাক্য ছুড়ছিলেন, আর আমি নিশ্চুপ হয়েছিলাম। আর এখন আমার কথার বিপরীতে তিনি নিশ্চুপ হয়ে আছেন। আমি থামলাম না, বলতে থাকলাম, বিয়ের পরে আমি নিজেকে বোঝাতাম, জানো, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। হারাম সম্পর্কে জড়িয়েছি বলেই হয়তো আল্লাহ শাস্তিটা দিয়েছেন। ভুলটা আমারই ছিল। প্রথমেই তোমাকে দিয়ে খালাম্মাকে জানিয়ে দেওয়া উচিত ছিল, যাতে সম্পর্কটা হালাল করে নেওয়া যায়। সেটা না করে বোকার মতো 2 বছর হাজার স্বপ্ন বললাম তোমাকে নিয়ে। সেজন্য বিচ্ছেদেও কষ্টটা বেশি হলো। প্রথমে খালাম্মার সাথে কথা বললেই তার মতামতটা জানতে পারতাম। তোমাকে নিয়ে স্বপ্ন দেখার আগে বাস্তবতা বুঝতে পারলে কষ্টটাও কম হতো। মিলি, এখনও দেরি হয়নি। ঝোঁকের বয়সে বিয়েটা করে ফেলেছি। চাইলে এই সম্পর্ক থেকে বেরিয়ে আমরা আবার। রাজন ভাই, আমি বিশ্বাস করতে পারছি না তুমি কথা বলছো। যে মেয়েটা তোমার ভরসায় নিজের সব ছেড়ে এসেছে, তার সাথে এরকম করতে তোমার বুক কাঁপবে না? এই কথা কিভাবে বললে তুমি? আমি জানি না মিলি, আমার মাথা কাজ করছে না। যদি তোমাকে বোঝাতে পারতাম। সেদিন মায়ের কাছ থেকে তোমার বিয়ে হয়ে যাওয়ার কথা শুনেছিলাম। সেদিন সারা রাত আমি পাগলের মতো ছটফট করেছি, হাউমাউ করে কেঁদেছি। উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারি সেই ভয়ে আমার 2জন রুমমেট সারা রাত আমার পাশে বসেছিল। তার পরের দিনই আমার বাড়ি ফেরার কথা ছিল। সারাদিন শপিং মলে ঘুরে তোমার জন্য অনেক কিছু কিনেছিলাম। লাল জামদানি, রেশমি চুড়ি, নূপুর, কোমরের বিছা, আরও কত কী। প্রত্যেকটা জিনিস কেনার সময় আমি কল্পনা করছিলাম তোমাকে ঠিক কতটা সুন্দর লাগবে। সেদিন রাতেই মা আমাকে জানালো তোমার বিয়ে হয়ে গেছে। কত দিন যে কল্পনা করেছি বিয়ের পরে তোমাকে ঠিক কিভাবে আদর করব। সেদিন রাতেও কল্পনা করলাম ঠিক আমি যেভাবে ভেবেছি সেইভাবেই তোমাকে অন্য কেউ ভালোবেসেছে। ঠিক সেই মুহূর্তের যন্ত্রণাটা আমি তোমাকে কখনো বোঝাতে পারবো না মিলি। আমি বুঝি বিচ্ছেদে কষ্ট তো আমিও কম পাইনি, তবে সেসব আমি আর মনে করতে চাই না। একসময় তোমার জায়গায় আর কাউকে ভাবতেই পারতাম না। কিন্তু সত্যি বলতে তোমার প্রতি এখন আর আমার বিন্দুমাত্র অনুভূতিও নেই।
যেহেতু তোমার এবং খালাম্মার থেকে স্নেহ ভালোবাসা পেয়েছি, তাই তোমাদের ঘৃণার চোখে তাকাতে দেখলে বা কটু কথা শুনলে কষ্ট হয়, শুধু এটুকুই। আমার সমস্ত সত্তা জুড়ে এখন শুধু একজন মানুষই আছে, একদিন আল্লাহকে সাক্ষী রেখে যাকে আমি নিজের স্বামী বলে মেনে নিয়েছিলাম। জানো রাজন ভাই, আমার জীবনে দেখা শুদ্ধতম পুরুষ ছিলেন তিনি। শান্ত সৌম্য একটা মুখ, অথচ প্রয়োজনে তিনি যথেষ্ট কঠোর। তিনি নিজেও জানতেন পৃথিবীতে তার আয়ু আর মাত্র কিছুদিন, তবুও সবার সামনে একেবারের জন্য নিজের দুর্বলতা প্রকাশ করেননি কখনো। শুধুমাত্র চার দেয়ালের মধ্যে আমার সামনে নিজেকে মেলে ধরতেন তিনি। কেঁদে কেঁদে রবের দরবারে ফরিয়াদ জানাতেন আরও কিছুদিন বাঁচার। বলতেন তিনি আমার সাথে আরও বহু বছর বাঁচতে চান। কিন্তু আল্লাহর ফয়সালা অন্যরকমই ছিল। তিনি চলে গেছেন প্রায় 6 মাস হয়ে এলো, কিন্তু এখনও চোখ বন্ধ করলে আমি তার স্পর্শ অনুভব করতে পারি। সারা জীবন তার স্মৃতিটুকু নিয়েই আমি কাটিয়ে দিতে পারবো। আমার অন্য কাউকে আর প্রয়োজন হবে না। কিন্তু আমি যে কিছুতেই এখন আর মানাতে পারছি না নিজেকে। মানিয়ে নিতে হবে। যে মেয়েটা সদ্য তোমার স্ত্রী হয়েছে, সে তো কোনো অন্যায় করেনি। অন্যায় না করেও সে কেন শাস্তি পাবে? তার হক নষ্ট করার কোনো অধিকার তোমার নেই। স্বামীর সাথে সংসার সাজানোর স্বপ্ন দেখা মেয়েটি আজ এমনিতেই অনেক বড় একটা ধাক্কা খেয়েছে। দয়া করে তার কষ্ট আর বাড়িও না। নিজের স্বামীর এখনও অন্য একটা মেয়ের প্রতি দুর্বলতা আছে, এটা যে একটা মেয়ের জন্য ঠিক কতটা যন্ত্রণার তা ভাষায় ব্যাখ্যা করা যায় না। মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ির ভিতরে গেছে। এখন ও সবচেয়ে বেশি প্রয়োজন তোমাকে। প্লিজ তুমি এখন ওখানে যাও। আমার তোমাকে যা জানানোর ছিল সব জানিয়েছি। আজকের পর থেকে আশা করি তুমি আর আমার প্রতি কোনো রকম অনুভূতি পুষে রাখবে না। আমি আর ওখানে দাঁড়ালাম না, বাড়ির মধ্যেও গেলাম না। এখন আমি বাড়ি গেলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে। রাজন ভাইয়ের বউয়েরও নিশ্চয়ই ভালো লাগবে না আমাকে সামনে দেখলে। আমি পাশের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকলাম। নীলু আমাকে ডাকতে এলে জানালাম রাজন ভাইয়েরা চলে গেলে যেন আমাকে নিতে আসে। নীলু আমাকে নিতে এলো রাতে। পথে যেতে যেতে আমি জিজ্ঞাসা করলাম, রাজন ভাইয়েরা কখন গেছে? কিছুক্ষণ আগেই। নতুনভাবে কি সামলাতে আমার আর মায়ের যা চাপ গেল। কাঁদতে কাঁদতে প্রায় সেন্সলেসই হয়ে গিয়েছিল। শেষমেশ তো বলল রাজন ভাইয়ের সাথে আর থাকবেই না, সোজা বাপের বাড়ি চলে যাবে। তারপর রাজন ভাই আলাদা করে কি জানি কথা বলল। তারপর কিছুটা শান্ত হলো। সব দোষ তোর। কী দরকার ছিল ওর সামনে পুরনো কথা তোলার? এতবার করে থামতে বললাম, তাও শুনলি না। একদম আমার দোষ দেবে না। শুরুটা কে করেছিল? তখন জবাব না দিলে বরং নতুনভাবেই তোমাকে খারাপ মনে করতো, আর আমি এটা কখনোই হতে দিতে পারি না। আমি নীলুর মাথায় হালকা করে চাটি মারলাম। বাড়িতে গিয়ে রাতের খাবার খেয়ে গিয়ে শুয়ে পড়লাম। এবার মনে হয় এখানে থাকার দিনও শেষ হবে আমার। যত দ্রুত সম্ভব সবার থেকে দূরে সরে যেতে হবে। যতদিন সবার কাছাকাছি থাকবো ততদিন এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্ভাবনা আরও বেড়ে যাবে। আমি বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে চিঠি দুটো আবার বের করলাম। গত 1.5 মাসে এই চিঠি দুটো আমি অসংখ্যবার পড়েছি, তবে সিদ্ধান্তে আসতে পারিনি। কিন্তু এবার মনে হয় চূড়ান্ত সিদ্ধান্তে আসার সময় হয়েই এলো। আমি প্রথম চিঠিটা বের করে পড়তে শুরু করলাম। আসসালামু আলাইকুম, আমি ইফাত। শুধু নাম বললে আপনি বোধ করি আমাকে চিনতে পারবেন না। আর একটু বিস্তারিত বলি তবে। আমি আপনার স্বামী আবিদের বন্ধু। শুধু বন্ধু বলে আপনি আমাদের বন্ধুত্বের গভীরতাটা ধরতে পারবেন না। আমাদের বন্ধুত্বটা মূলত শুরু হয়েছিল কলেজ থেকে। তারপর একই সাথে গ্র্যাজুয়েশন করলাম। কলেজ এবং ভার্সিটিতে আমাদের বন্ধুত্বটা ছিল সবার চোখে পড়ার মতো। এমনকি আমাদের অন্যান্য অনেক ক্লাসমেটরা ঈর্ষাও করতো আমাদের। জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সিদ্ধান্তগুলো আমরা একে অপরকে না জানিয়ে নিইনি কখনো। এমনকি আপনাদের বিয়ের দিনও উপস্থিত ছিলাম আমি। আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে, আমাদের দুজনের বন্ধুত্ব নিয়ে এত কিছু কেন বলছি আপনাকে? কারণ মৃত্যুর কিছুদিন আগে আবিদ আমার কাছে একটা প্রস্তাব রেখেছে, আর তার প্রস্তাবে আমিও পুরোপুরিভাবে সম্মতি জ্ঞাপন করেছি। এখন শুধু আপনার মতামতের অপেক্ষা। জানি এখনও আপনার মনে প্রশ্ন আছে। আমার এই চিঠির সাথে আলাদা একটি চিঠি পাঠিয়েছি আপনাকে। চিঠিটা আবিদের লেখা। সেটা পড়লেই আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি। এই চিঠির সাথে আমার কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাটাচড করে দিয়েছি। আমি আপনার একটা ফোন কলের অপেক্ষায় থাকব। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রথম চিঠি এ পর্যন্তই। আমি পরে চিঠিটা খুললাম। এই হাতের লেখা আমার পরিচিত। চিঠির অক্ষরগুলোয় হালকা করে হাত বুলিয়ে আমি পড়তে শুরু করলাম। আমার প্রিয় মিলি, ইচ্ছে ছিল শত সহস্র বছর তোমাকে আমার বুকের মধ্যে আগলে রাখবো। অথচ দেখো, সৃষ্টিকর্তা আমার বাঁচার মেয়াদ বেঁধে দিলেন কয়েক মাস কিংবা বড় জোর বছর খানেক। এখন মধ্যরাত, বিছানায় তুমি ঘুমিয়ে আছো।
তোমার পাশে বসেই চিঠিটা লিখছি আমি। আচ্ছা মিলি, তুমি কি জানো, আজকাল প্রায় রাতেই তুমি ঘুমিয়ে যাওয়ার পর আমি তোমাকে বসে বসে দেখি সারা রাত। তোমার সাথে বিয়ের মাত্র 8 মাস চলছে আমার এখন। ইদানিং শরীরটা আরও খারাপ লাগে। খুব দ্রুতই দিন ফুরিয়ে আসছে। যতবারই মৃত্যুর কথা মনে পড়ে ততবারই ভাবি আমি চলে যাওয়ার পর আমার মিলির কী হবে। মা তোমাকে বউ করে এনেছে বিশেষ একটি উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য সফল না হলে তিনি তোমাকে কখনোই এই বাড়িতে রাখবেন না। তোমার নিজের বাবা মা বেঁচে থাকলে হয়তো আমার এতটা চিন্তা হতো না, কিন্তু আমি তো জানি যে আমি ছাড়া আমার মিলির আর কেউ নেই। অনেক চিন্তা ভাবনা করে আমি তাই একটা সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ যদি আমাকে এই মরণ ব্যাধিটা না দিতেন তাহলে এসব ভাবনা আমি কল্পনাতেও আনতে পারতাম না। এখন ওই সিদ্ধান্তটা নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার, কিন্তু তবুও তোমার সুরক্ষার জন্য আমাকে এটা করতেই হলো। এই চিঠিটা তুমি পেয়েছো মানে ইতিমধ্যে তুমি ইফাদের কথা জেনে গেছো। শর্তটা এমন ছিল যে আমার মৃত্যুর পরে ইফাদ তোমার কাছে এই চিঠিটা পৌঁছে দেবে। ইফাদ আমার সবচেয়ে কাছের বন্ধু এবং চমৎকার মনের একটি ছেলে। সম্ভবত আমাদের ক্লাসের সব থেকে ভদ্র ছেলেটা ছিল ইফাদ। আমরা সবসময় ফ্রি মিক্সিংয়ে অভ্যস্ত হলেও একমাত্র ইফাদই ছিল ব্যতিক্রম। খুব প্রয়োজন ব্যতীত কোনো মেয়ের সাথে কথা বলা তো দূর, চোখ তুলে তাকাতো না পর্যন্ত। ওর বাবা ছিলেন মসজিদের ইমাম। ধর্মীয় বিষয়গুলোকে তাই ও খুব গভীরভাবে অন্তরে লালন করত। নামাজ পড়া, হারাম রিলেশন থেকে দূরে থাকা সহ ভালো অভ্যাস আমার গড়ে উঠেছিল। সব ওর কল্যাণেই বলতে পারো। আমাদের বিয়ের দিনও কিন্তু ও উপস্থিত ছিল। কতবার করে তোমার সাথে পরিচয় করিয়ে দিতে চাইলাম, কিন্তু কিছুতেই সে কথা বলবে না। ইফাত সম্পর্কে তোমাকে এই কথাগুলো বললাম এই কারণে যাতে তুমি ওর সম্পর্কে জানতে পারো। মিলি, ওর সম্পর্কে জানানোর কারণটা কি তুমি আজ করতে পারছো? তুমি বুদ্ধিমতী মেয়ে, অবশ্যই বুঝে গেছো। তবুও আমি বলে দিই, আমি চাই আমার মৃত্যুর পর তুমি তোমার ভবিষ্যৎ জীবনটা ইফাদের সাথেই শুরু করো। মিলি, তুমি কি এসব শুনে খুব কষ্ট পাচ্ছ? আমারও যে খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলো? তোমাকে যে একটা নিরাপদ হাতে আমার তুলে দিতে যেতেই হবে, তবে অবশ্যই সেটা তোমার অনুমতি নিয়ে। তুমি চাইলেই কেবল এসব হবে। আর একটা কথা, আমার কথা ভেবে নিজের জীবনটা থামিয়ে দিও না মিলি। নিজের জীবনটাকে নতুন করে গড়ে নাও। ধরে নাও একজন মৃত্যু পথযাত্রী মানুষের শেষ ইচ্ছের কথা তোমাকে জানাচ্ছে। তুমি সব সময় ভালো থেকো মিলি। ভালোবাসি খুব আমার মিলিকে। ইতি, তোমার আপনি। চিঠি পড়া শেষ করে সেটা অনেকক্ষণ বুকের সাথে চেপে ধরে রাখলাম আমি। তারপর এই প্রথমবার নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিলাম। মনে মনে তাকে উদ্দেশ্য করে বললাম, আপনার কথাই থাক, তবে নিজেকে নিয়ে এবার সত্যি নতুনভাবে ভাববো আমি। আমি প্রথম চিঠিটা খুললাম আবার। তারপর চিঠির সাথে দেওয়া মোবাইল নাম্বারটায় ডায়াল করলাম। শান্ত এবং ভারী একটা কণ্ঠস্বর শোনা গেল ওপাশ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিলি বলছি। যাক, অবশেষে কল করলেন। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার জবাবের জন্য। আমি রাজি, ছোট্ট করে মতামত জানালাম আমি। ওপাশে স্বস্তির নিঃশ্বাস শুনতে পেলাম। আলহামদুলিল্লাহ। আমিও খুব করে চাইছিলাম আবিদের শেষ ইচ্ছেটা পূরণ করতে। আগামী সপ্তাহে মা আর বোনকে নিয়ে আপনার ছোট খালার বাড়িতে যাব ইনশাল্লাহ। আর আপনার খালার কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন সময় করে। আমার মা নিজেই তার সাথে কথা বলে নেবেন। আপনি কি আর কিছু বলতে চান আমাকে? আপাতত না। ওকে, এখন রাখছি তাহলে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ। ফোন রেখেও বসে রইলাম অনেকক্ষণ। এই বাড়িতে থাকার মেয়াদ তবে 1 সপ্তাহ মাত্র। খালা আর নীলুকে ছেড়ে যেতে হবে বলে খারাপ লাগছিল কিছুটা, কিন্তু কোথাও যেন নিজেকে অনেকটা ভারমুক্ত লাগছে আজ। বিছানায় শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল সুন্দর একটা স্বপ্ন দেখে। আমি আর তিনি দিঘির পাড়ে পাশাপাশি বসে আছি। তিনি আমার মাথায় হাত বুলিয়ে বলছেন, মিলি, আমি সব সময় তোমার পাশে আছি। আমি স্বপ্নের সেই মুহূর্তটুকু অনুভব করার চেষ্টা করলাম। ঠিক তখনই ফজরের আজান দিল। নামাজ পড়ে 2 হাত তুলে আমি রবের দরবারে আকুতি জানালাম, আল্লাহ, আমার মতো অভাগী মেয়েটি তার জন্য পথের দিশা পেয়েছে। তুমি তাকে সব সময় ভালো রেখো।